এবং ভদ্র, যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা উনি খুবই সুষ্ঠু এবং সবলভাবে দিদি ডিউটি করতেন। না, চাবির ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞেস করেনি। ধরনের ক্রাইম হওয়ার পর সেটা লুকোনোর চেষ্টা করা হয়, তাহলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? What has Calcutta police not done? In this case, they have done everything. বন্ধুরা, আরজেগড় হাসপাতালে ডক্টর মমিতাকে যেভাবে 18 জন মিলে তাকে ধস্তাধস্তি করে মেরেছে তারই একের পর এক সত্যতা পাওয়া যাচ্ছে। এমনকি এক এক করে সব খুনিদেরকে ধরছে পুলিশ। তাছাড়াও সাধারণ জনগণ ছাড়াও অনেক বড় বড় সেলিব্রিটিরা ইতিমধ্যে রাস্তায় নেমে কি কি আন্দোলন করছে। তাছাড়াও মমিতা দেবনাথকে মারার কি উদ্দেশ্য ছিল আরজেগড় হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের, তো চলুন আমরা এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি যে আসলে তাকে কি কারণে মারা হয়েছে। তারপর বিস্তারিত আলোচনা করছি ভিডিও শেষে। হ্যাঁ, দিদির সঙ্গে আমি ডিউটি করি। দিদি খুবই ভালো এবং ভদ্র, নীরবে, রাস্তা কোনো কারোর সঙ্গে কোনো কথাবার্তা সেইভাবে কোনো আমাদের সঙ্গে কোনো ব্যবহার খারাপ করেননি। সব পেশেন্ট পার্টির সঙ্গে এবং পেশেন্টদের সঙ্গে খুবই নীরবে ব্যবহার করেছেন। যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা উনি খুবই সুষ্ঠু এবং সবলভাবে দিদি ডিউটি করতেন। হ্যাঁ, দিদি করোনার সময়ও ছিল, তারপরেও ছিল। হ্যাঁ, সবসময় ছিল। আরএমও ইওমো হিসাবেও ছিল। হ্যাঁ, এমার্জেন্সি ওনাকে আমরা এমার্জেন্সিতেই পেয়েছি। হ্যাঁ, আইসিইউতেও ছিল, মানে গাইনিতেও সম্ভবত নাইট ডিউটি করতেন। না, একাই যাতায়াত করতেন। হ্যাঁ, একাই যাতায়াত। হ্যাঁ, না দিদি খুবই ভালো এবং সেলাই টেলাই দিতেন এবং মানে খুব পেশেন্টের কেয়ার নিতেন। তার থেকে দূরের কথা, এখন এইটা দিয়ে খুব প্যাথেটিক লাগছে। দিদির হাতের লেখাটা এখনও চোখে ভীষণ লাগে। দিদির হাতের লেখাটা খুবই সুন্দর ছিল, একদম গোটা অক্ষরে লিখতেন, ট্রিটমেন্ট শিটে খুব ভালো লাগতো। সেটা তো আমাদের কাছে সত্যিই খুবই খারাপ লাগছে যে দিদি এইভাবে দিদিকে নিয়ে এইরকমভাবে করলো। আমরা ভাবতেও পারিনি যে আমাদের ছেড়ে দিদিকে এইভাবে চলে যেতে হবে। আমরা সেটা তারা শাস্তি, কঠোরভাবে শাস্তি পাক। আমাদের কোনো প্রোটেকশানই নেই। আমরা যে দিনের পর দিন যে নাইটে ডিউটি করছি, কোথায় কি হবে না হবে আমরা তো বুঝতে পারছি না। এত আরজিকরের মতো একটা বড় হসপিটালে যদি এরকম হতে পারে, তাহলে অন্য কোন হসপিটালে কি হবে আমরা তো সেটা জানতে পারছি না। আমরাও তো ছোটো, আমরাও আমরা বাচ্চা মেয়ে, আমাদের বাবা মারা পাঠাচ্ছে কাজ করার জন্য, ডিউটি করার জন্য, রাত্রিবেলা বেরাচ্ছি ডিউটি করতে। তারপরে যদি এই রকম ফেস করতে হয়, তাহলে বলবো যে আমাদের কোথাও নিরাপত্তা নেই, সত্যিই নেই। হসপিটালের মতো একটা ভালো জায়গায় আমরা সবাইকে পরিষেবা দিই, সেইখানে দাঁড়িয়ে যদি আমাদের সাথে এরকম হয়, তাহলে মনে করবো আমাদের কোথাও আমাদের জায়গা, বিশেষ করে নাইট ডিউটিতে। অবশ্যই নাইট ডিউটিতে যে আমরা এত সুন্দর, আমরা সব পেশেন্টকে আমরা সুযোগ সুবিধা দিই, সেখানে দাঁড়িয়ে বাইরের মানুষ কি করে এসে একটা হসপিটালের মধ্যে রেপ করে খুন করে দিয়ে যেতে পারে। একটা আমাদের নর্মাল হসপিটালে এত সিকিউরিটি থাকে, এত কিছু থাকে, একটা আরজিকরের মতো বড় হসপিটালের সিকিউরিটি এরকম। একটা মোটা গ্লাসের চশমা পরতেন উনি, ওনার ব্যবহার খুবই ভালো আমাদের সঙ্গে। আমাদের কোনো বয়সে ছোট, কিন্তু ওনার ব্যবহার খুবই ভালো মেয়ে। হ্যাঁ, আমি আইসিসিউর সিস্টার শর্মা দত্ত। উনি আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন, করোনাকালেও করেছেন, পরেও কাজ করেছেন। ইমার্জেন্সিতেও ডিউটি করতেন, আইসিসিতেও ডিউটি করতেন, খুব ভালো ব্যবহার করতেন। 19 সাল থেকে আমাদের এখানে উনি বসতেন। আর উনি খুব সিনসিয়ার ডাক্তার। মানে আমাদের প্রথমে এমার্জেন্সি করলেন, তারপরে মেটার্নিটি ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড, তারপরে আইসিইউতে। মানে ওনার ডায়াগনোসিস এত ভালো ছিল। আর কখনো না নেই, দিদি এত আরএমও শিফট আসতে না কেউ, আপনি একটু আসবেন। মানে আধা ঘন্টার মধ্যে ওনার বাবা বাইকে করে এসে ওনাকে দিয়ে যেত, আবার ওনাকে নিয়েও যেত। আর ওনার ট্রিটমেন্টে কোনো সমস্যা ছিল না। আর কোনো কিছু না নেই, সব কিছুতে হাসি মুখে কাজ করতো। একটা ফিমেল ডক্টর, মানে এত ভালো সিনসিয়ার ডক্টর যে এইভাবে চলে যাবে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের হাসপাতালে অনেক ডাক্তার ব্যবহার আছে এবং পেশেন্ট পার্টির সাথে উনি ভীষণ ভালোভাবে ব্যবহার করতেন এবং খুব কম কথা বলতেন, নিজের পড়াশুনো নিয়ে থাকতেন এবং কোনো ঝুট ঝামেলা উনি থাকতেন না। দ্বিতীয়ত, যেখানে নিরাপত্তার প্রশ্ন এসে যায় মহিলাদের ক্ষেত্রে, সেখানে মহিলাদের ডাক্তারের যদি নিরাপত্তা নাই থাকে, তাহলে মহিলাদের ক্ষেত্রে অন্য মহিলাদের কী নিরাপত্তা আছে? আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে
প্রথমে মহিলারা সুরক্ষিত থাকুক। এরকম সময়ানুবর্তিতা বা নিষ্ঠা ছিলেন যে কোনো ডক্টর না আসা পর্যন্ত কিন্তু উনি এখানে ডিউটি করে গেছেন। অনেক সময় আমাদের ফোন করতেন যে দাদা এখনও তো অন্য ডক্টর আসেনি, আমি কী করব। আমি বললাম দেখুন কিছু সময় আমরা ফোন করবো। তারপরে এবং উনি কিন্তু তত সময় এখানে ডাক্তারিটা এখানে তত সময় আমাদের ছিলেন। প্রথমে আমাদের এমার্জেন্সিতে করতেন, তারপরে উনি এত ভালো করেছে আমাদের ইনচার্জ, ওনাকে দেখে আবার আইসিইউতেও কিন্তু ওরকম মুমূর্ষু রোগীকেও কিন্তু চিকিৎসা করেছেন এবং করোনা পিরিয়ডে কোনো দিন ছুটি করেননি। মানে এত ভালো ডাক্তার ছিলেন যে ওনাকে কোনো দিন আমরা যে আজকে এই করোনার জন্য অমুক আসেনি বা কোনো সিস্টার আসেনি, উনি কিন্তু কন্টিনিউ এসে গেছেন। যাদের ফিউচার এত ব্রাইট ফিউচার, একটা মেয়ে এমবিবিএস করার পরে অনেক কষ্ট করে এমবিবিএসেই অনেক কষ্ট করে পেতে হয়, তারপরে আবার এমডি, সেখানে তার সেকেন্ড ইয়ার চলছে যতটা শুনতে পেলাম। সেই অবস্থায় একটা, এবং মেয়েটা আমাদের এখানে কাজ করতো, আমাদের এখানে উনি এমবিবিএস করার পরেই আমাদের এখানে এসছে, আমাদের এমার্জেন্সি করেছে, আইসিসিউ করেছে এবং অন্য জেনারেল ওয়ার্ডগুলোও করেছে। ফলে তখন আমরা দেখেছি যে খুব শান্ত স্বভাবের মেয়ে, খুব কথা কম বলে, একদম চুপচাপ মেয়েটা। সেই ধরনের একটা মেয়ের এইরকম একটা ঘটনা ঘটে গেল অন ডিউটি অবস্থায়, এটা সত্যি আমাদেরকে হতবাক করেছে। আমরা ভাবতে পারছি না, কারণ আমাদের ঘরেও মেয়ে আছে, আমাদের ঘরেরও সন্তান আছে, তারাও কোনো না কোনো জায়গায় আছে, আমরাও চিন্তিত এটা কী করে হয়। তা আমার শুধু সবার কাছে একটাই অনুরোধ, আমি পুলিশ প্রশাসনকে মানে ধন্যবাদ জানাবো যে এই ঘটনাটা হওয়ার সাথে সাথে যেভাবে কলকাতা পুলিশ ঝাঁপিয়ে পড়েছে এবং তার আজকে একটা সুফল আমরা পেয়েছি যে অপরাধীদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেছে, মোস্ট প্রবাবলি মানে সঞ্জয় রায় ফায় এরকম নাম হবে, এবং তাকে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। আমি চাইব যত তাড়াতাড়ি সম্ভব এই সঞ্জয় রায়কে দিয়ে হোক, যারা মূল অপরাধী তারা যেন সবাই অ্যারেস্ট হয়, তাদের যেন সবাইকে আইনের আওতায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়। আমাদের এই ঘটনা যেন আর না ঘটে। বাবা মার একটা মাত্র সন্তান, তাই তো আমরা জানি। তাহলে সেই বাবা মা কী করে আছে? আমরা রাজনীতি করতে পারি, আমরা সমবেদনা জানাতে পারি, কিন্তু যে বাবা মা সন্তান হারালো সেটা কিন্তু কোনো মতেই পূরণ করা যাবে না। তাই এমন শাস্তি হোক অপরাধীদের একদম চিহ্নিত করে, যারা ভবিষ্যতে আর না, চাবির ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞেস করেনি। চাবিটা পুলিশ এনকোয়ারি করছে, সে পুলিশ করে থাকে। আপনি যখন এই যে আপনার ছাত্রী মানে মৃত অবস্থায় দেখেছিলেন, আপনি দেখেছিলেন তো? আমি একটু দূর থেকে দেখেছিলাম। যা আপনার তখন পুলিশ, তখন শকিং তো লাগবে, আমার তো শুনেই শকিং। আমার তো শুনে ও তো ধরুন মানে আমার মেয়ের বয়সী, একই বয়সী প্রায় ধরতে পারে, শকিং তো লাগবে। শকিং করে আমি রীতিমতো লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি। উঠে গিয়ে আমি দূর থেকে যখন মানে একটু দূর থেকে যখন দেখা যায়, কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা, তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি। দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে, লোকাল পুলিশ হয়তো হতে পারে, মানে আমাদের ফাঁড়ির পুলিশ টুলিশ। সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন। আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন? একদম, আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তখন চলে এসছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন। এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে, ফর্ম টর্ম পুরনো থাকে, সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম, কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে, বাড়ির তো থাকে না। ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর কি। দেওয়ার পর ওই যে অ্যাসিস্ট্যান্ট সুপার উনি ওদের বাবা মাকে। আপনি ফোন করেন? না, আমি ফোন করিনি, কারণ আমার তখন বলার মতো অবস্থা ছিল। আপনার মনে হয়নি যে আপনি বিভাগীয় প্রধান, আপনি লোকাল গার্জেন কথা বলা উচিত? লোকাল গার্জেন যখন ওর বাবা মা এসছে, আমি নিজে বাবা মাকে আমার ঘরে আপনি ফোনে ওনারা কথা বলেছেন, ওই অ্যাসিস্ট্যান্ট সুপার উনি। আপনি কথা বলেন? আমি কথা, কারণ ফোনে তো একজন বললেই হলো, জেনে গেল ফোন। অভিযোগ উঠছে যে ফোনে বলা হয়েছিল আত্মহত্যা, ফোনে বলা হয়েছিল শরীর খারাপ। সেটা তো আমি ফোন করিনি, আমি বলতে পারবো না, কারণ তখন এত ভিড় ছিল। কে মা বাবা আসার পর তাদের 3 ঘন্টা মা বাবা আসার পরে আমি একজন করে মা বাবা আসার পরে আমি নিজে ওনাদের ঘরে নিয়ে গেলাম, আমার ঘরে সঙ্গে সঙ্গে। এবার না, শুনুন না, নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখন ওই জায়গাটা তখন পুরো পুলিশ এসে গেছে, পুলিশ ঢুকতে দিচ্ছে না। আমি বারবার, মা বাবা যখন সভাপতি ওদের মেয়েকে দেখতে চাইছেন, আমি অনেকবার করে গেছিলাম পুলিশে, আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটায়, এবং বলে এখন আনা যাবে না, আপনার কিছু এখন ইনকোয়েস্ট চলছে, আপনারা কিছুক্ষণ বাড়ে আনো। আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি, আবার মা বাবার কাছে, তখন মা বাবা বলছে একটু দেখতে দিন। আমি তখন বলেছি না, এখন আপনাদের দিচ্ছে না পুলিশ, আমি কি করবো, আমাকেই ঢুকতে দিচ্ছে না। বিলম্ব হয়েছিল। আপনি যখন প্রথম দেখেছিলেন? আমি প্রথম দেখিনি, আমি প্রথম দেখিনি।
না আমি প্রথম আমি প্রথম বোধহয় দেখুন একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল, আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর সুমিত রায়তাপদার, উনি অ্যাসোসিয়েট প্রফেসর। উনি জানতে পারলেন না প্রথম কে দেখেছিল? প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল, দুজন পিজিটি এই ব্যাপারটা তারা অন ডিউটি ছিল, ওই ডিউটি ছিল না, তারা তখন মর্নিংয়ে চলে এসেছেন আর কি। মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন, নামটা আমার ঠিক মনে নেই সেটা কেন, সেটা দেখুন সেটা সুমিত বলতে পারবে কেন, হয়তো ঢুকেছে, আমি তো তারপরে এসেছি। হ্যাঁ না 5 দিনের ওরা তো আমাদের যে পিজিটির আছে না, ওরা তো এখানে ইয়ে মিছিল করছে, ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করবো। 8টাতে তো শিফট শেষ হয়ে যায়, যিনি রাতে আছে তাহলে সেই ক্ষেত্রে কি খোঁজ করা হয়নি? বাবাকে বিলম্ব হয়েছিল কারণ ব্যাপারটা হচ্ছে বলছি পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না, ওদের ইনকোয়েস্ট করছিল তো ওরা যেতে দেয়নি। তো বাবা মাকে বোঝাননি যে ইনকোয়েস্ট? হ্যাঁ বাবা মার অভিযোগ আমাদের দেহ 3 ঘন্টা দেখতে দেয়নি। সেটা তো আমার কিছু করার নেই, পুলিশ যদি আপনি তো লোকাল গার্জিয়ান, পুলিশের উপর না না ইনকোয়েস্ট না, যেটা মানে পুলিশ এসে যেগুলো প্রমাণ জোগাড় করে। বাবা মাকে দেহ দেখতে না দিয়ে পুলিশ এই কাজগুলো করছে। বাবা ওরা বলছিল ওরা ফটো টটো তুলছে ইত্যাদি ইত্যাদি তুলছে, সেটার জন্য বলেছিল। আমি দুবার গেছিলাম পুলিশের কাছে যে ওদেরকে দিন দেখতে, তখন পুলিশ বলেছিল না আপনি ঢুকবেন না এখানে, একটু পরে আমরা বাবা মাকে ডেকে পাঠাবো। সেইটা শুনুন, তার মধ্যে না অনেক লোক আসছে তো, মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে, পুলিশ এসছে আমাকে, পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞেস করছে কে প্রথম দেখেছিল, কে দিয়েছিল, এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারবো না। যে যারা দেখেছে জুনিয়র ডাক্তার বলছেন, আপনি এর আগে বলছিলেন জিডিএ দেখেছে, যারা ঢুকে জিডিএ আমি বলিনি, আমি প্রথম আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায়তাপদ, কিন্তু দেখেছিল এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল। এই তো চলে গেল একটু আগে। উনি আপনাকে কিছু, আপনি তো এইচওডি, আপনি তো কিছু নিশ্চয়ই জিজ্ঞেস দেখুন, এটা তো পুলিশে এনকোয়ারি করছে, যা বলার ও পুলিশের কাছে বলেছে, আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমি পুলিশকে বলেছি। কেন এনকোয়ারির ব্যাপারটা তো পুলিশের ব্যাপার, তারা যা রিপোর্ট করে। আপনি জানেন প্রথম কে দেখেছে? আমি প্রথম কেউ দেখেছি জানি না, কিন্তু সুমিত জানে, ও বলেছিল যে দুজন ইন্টার্নের নাম, দুজন ফার্স্ট ইয়ার পিজিটির নাম বলেছিল, যে দুজন ফার্স্ট ইয়ার পিজিটি দেখেছিল। এই দেখে ওকে দূর থেকে বোধহয় দেখে, যাই হোক দেখে সুমিতকে খবর দেয়, এবং সুমিত তখন এমএসভিপিকে খবর দেয়, সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয়, সুমিত তখন নিজের রাতে ওনার সঙ্গে আরো যারা ডিউটিতে ছিলেন তাদেরকে এইচওডি হিসেবে জিজ্ঞাসা করেছেন কিছু কথাবার্তা? না তারপর থেকে তো ওরা আসছে না, তারপর থেকে তো ওরা আসেই নি, আমরাই তো ডিউটি অন করছি। স্যার একটা জিনিস বলুন, বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই গোটা বিতর্কের যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড। আমি তো সেটাও শুনছি। আমি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন, আমি শুনছেন না, আপনাকে আমি ঘটনাক্রম বলছি। আপনি যা বললেন এতক্ষণ, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ফোন নাম্বার দিয়েছেন। আমি দিইনি, আমাদের মধ্যে কেউ একটা কালেক্ট করে দিয়েছিল, দিয়ে তখন দিয়েছিল। আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলতে, হ্যাঁ। আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য, আপনি ফোন করতে পারেননি, আপনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আমি মানসিকভাবে কথার মধ্যে ছিলাম না, প্রথম 10-15 মিনিট আমি একদম পাজল ছিলাম যে কাকে এই আত্মহত্যার কয়েনেজটা দৈপায়ন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিল কে? সেটা তো বলতে পারবো না, সেটা তো আমার ইখতিয়ারে পড়ে না, আমি কোথা থেকে জানবো? আপনাদের যে আলোচনা হয়েছিল, আপনি যখন গেলেন, আপনাদের কি দেখে মনে হয়েছিল ফার্স্ট টাইম যেটা আমি আবার বলছি, আমি কিন্তু ডেড বডির সামনে যেতে পারি না। কলিগ দেখেছে, সেটা তো আমি দূর থেকে সেমিনার রুম যেটা আছে না, সেটা লম্বা না, সুমিত দেখেছে, আমি বলছি তো আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা সুমিত রায়তাপদা দেখেছেন। ডক্টর রায়তাপদার যখন দেখেছেন তখন এই আত্মহত্যার তত্ত্বটা এলো কোথা থেকে? তত্ত্ব ডক্টর রায়তাপদার কাউকে বলেনি, সেটা ডক্টর রায়তাপদা। বাড়ির লোককে কেন সেটা কি করে বলবো? বাড়ির লোককে কে বলেছে সেটা আমি জানি। বলাটা অন্যায় হয়েছে অবশ্যই, না জেনে দেওয়া বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি, কারণ বলা উচিত না। আমি দূর থেকে দেখেছি, দেখার মতো অবস্থায় ছিলাম না। অভিযোগ হলো না কেন? কোনো পুলিশকে অভিযোগ করা হয়েছে তো? না কোর্টে বলা হয়েছে হসপিটাল কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেননি, কোনো কর্তৃপক্ষ সেটা আমি জানি না। এটা আবার প্রিন্সিপাল, আপনি তো লোকাল গার্জিয়ান। না, আমি যখন গেছি তারপরে পরেই এটা প্রিন্সিপাল স্যার এবং এমএসভিপি স্যার এবং যারা কলেজের এরা এসে গেছে, এবং এসে এই ব্যাপারটা আমার কিছু নেই। আমি একটা আরেকটা জিনিস জানি রাখি, আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র 8 দিন, মানে আমার দুর্ভাগ্য 8 দিন, আমার দুর্ভাগ্য যে আমি মানে 8 দিনের মাথায় এরকম দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে হারালাম। যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে আপনি? 8 দিন, 8তে 1 তারিখে নিয়েছি চার্জ। এবার আপনাকে বলছি আপনি অভিভাবক হিসেবে আপনার মাথায় কখনো আসেনি যে আপনার একজন
মানে ওয়ার্ড যে যার কাস্টাডি আপনি নিয়েছেন সে মারা গেল, কোনো লিখিত অভিযোগ করবেন না? অভিযোগটা তো আমি জানি না, অভিযোগটা খুব সম্ভবত অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে করে, আমি অথরিটি নয়। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ করা উচিত ছিল। সেটা তো আমি বলতে পারি না। কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে এফআইআর, আপনার অভিযোগ বলতে এফআইআর বলছেন তো, এফআইআরটা আপনার প্লিজ প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করুন, কারণ ওইটা আমার কিছু করার নেই। বলা হলো আত্মহত্যা, পরিবারকে বলে দেওয়া হলো আত্মহত্যা, অত কোনো অভিযোগ হলো না। আপনি একটা জিনিস বলুন, আপনারা তো প্রত্যেকে ডাক্তার, ওর বডি দেখে নিশ্চয়ই বুঝতে আমি বডি শুনুন, বডি তো আপনি দেখেননি, বাকিরা তো বুঝতে পেরেছে। সুমিত বুঝতে পেরেছে। কেন সুইসাইড বলা হলো আমাদের প্রশ্ন এটাই। কে বলেছে সেটা আমি বলতে পারবো না। সঞ্জয় রায় তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞেস করুন, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছি কি বলেন। বাবা নাম করেছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করেছেন বাবা, বাবা বলেছেন দৈপায়ন বিশ্বাস, তাহলে অন ক্যামেরা বলেছেন এই না। দৈপায়ন বিশ্বাস তার একজন মেল হয়ে গেল, ওটা যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার আমার কাছে যিনি ছিলেন, ফোন নাম্বার দেওয়া ছিল, তিনি মহিলা, কিন্তু তিনি পুরুষ নয়, তিনি মহিলা। এবার কে মহিলা বলেছে বা এটা তো ওদের কাজ, কতগুলো কাজ না। অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন, মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে যখন ফোন নাম্বার চাইছি, ফোন নাম্বার চেয়ে তখন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে তখন আমরা ফোন নাম্বারটা দিয়েছিলাম, দিয়ে তখন তখন আমার অবস্থা ছিল না বলাবার কারণ উনি বলেন, আমি বলিনি অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন থেকে যে আমি যতটুকু শুনেছি আমার শোনার মতো অবস্থা ছিল না, যে এরকম খুব অবস্থা খারাপ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এরপর আমি ওখান থেকে বেরিয়ে আসি, ওখান থেকে বেরিয়ে আসার পর এবার পরে ফোন করেছে বা দৈপায়নে কি বলছেন সে ঘটনা যে ওখানে ঘটতে পারে, আপনি তো অনেক দিন ধরে বিভাগে আছেন, বিভাগীয় প্রধান নয় না, সিকিউরিটির অভাব কখনো অনুভব করেননি? সিকিউরিটির অভাব তো অনুভব করেছি বলতে, যে আমাদের তো ওই দুজন সিকিউরিটি থাকে মেইন গেটের কাছে, তো লিফটের কাছে ঠিক না, নার্সিং স্টেশন মেইন এন্ট্রান্সের কাছে, লিফটের কাছে থাকে না, ভেতরে অবাধে যাচ্ছে, মেইন এন্ট্রান্সের কাছে। সঞ্জয়ের মতো মদ্যপরা অবাধে ঘুরছে, কোনো রকম কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বাইরে কেউ হচ্ছে, এটা এরকম ঘটনা এইটা তো নার্সিং বলছি, এটা তো যারা সিকিউরিটি ছিলেন সেদিন কি অবস্থায় ছিলেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু ইউজুয়ালি আপনাদের কখনো এই সিকিউর মনে হয় অনেক সময় লোক ঢুকে যায়, আমরা বারবার এই ইয়েকে যে আর কি আপনার সিকিউরিটি যে হেড তাকে বারবার দেখে, আমাদের ম্যাডাম, আমার আগে তো ম্যাডাম ছিলেন, এর আগেও লোক ঢোকার ঘটনা ঘটেছে, ম্যাডাম ছিলেন না, সেটা সকালবেলা বলছি, অনেক সময় পেশেন্ট পার্টি থাকে, ম্যাডাম অনেক সময় আমার সামনে ওই সিকিউরিটি প্রধানকে ডেকে অনেক সময় বলেছেন যে আপনারা কি করছেন, যে পেশেন্ট পার্টি ঢুকে যাচ্ছে। আমি তো বললাম 1 তারিখ থেকে জয়েন করেছি, 31 তারিখ অবধি এখানে যেটা ছিলেন ডক্টর সুস্মিতা কুণ্ডু উনি ছিলেন, সুতরাং ওই ব্যাপার ওনার সময় উনি কি করেছেন লিখিত দিয়েছিলেন এটা তো আমি বলতে পারবো। এখানে হিউম্যান রাইটসের কি জিজ্ঞেস করলে এই ঘটনা? ওই আমি যতটুকু দেখেছি, আসলে হিউম্যান রাইটসের যেটা ইয়েটা ছিল সেটা আমার শুধু ছিল না, একসঙ্গে বসিয়ে রেখেছিলেন হিউম্যান রাইটস, আমি বলতে পারছি না। আমরা ছিলেন, ওরা আমার সামনেই ডক্টর সুমিতকে দেখা করতে বললেন আমার সামনেই, তারপরে ওই নার্সিং ইয়েদের ডাকলেন, আমাদের সেদিন যে নার্সরা ছিলেন তাদের ডাকা হয়েছিল, তাদের ডাকা হয়েছে, এই তারা আছেন সেমিনার রুমে। আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে? দেখুন আমার মনে প্রশ্ন বলবো না, আমি চাই যে এই জঘন্য যে হত্যাকাণ্ডে হচ্ছে, যিনি হত্যাকারী তিনি যেন ধরা পড়েন। প্রশ্ন নেই, এটাই তো বড় প্রশ্ন, যে কিভাবে করেছে বলে মনে হয়। সেটা স্যার পোস্টমর্টম আমি দেখিনি, কিন্তু এটা পোস্টমর্টমের লোকরা ভালো বলতে পারবে। দেখুন আমি আবার বলছি, আমি ওই মৃতদেহ দেখতে পারিনি, আমি দূর থেকে দেখেছি, সুতরাং ওইখানে আমার পক্ষে বলা সম্ভব না একজন ছিলেন না দুজন ছিলেন, কি করেছেন দেখে কি মনে হয় সেটা আমি ঠিক বলতে পারবো। লেডি ডাক্তার ওই সেমিনার রুমে কটা নাগাদ গেলেন এবং সেমিনার রুমে তো ক্লাস হয়েছিল, সেমিনার রুমে সেদিনকে ধরুন আনুমানিক 4টে অবধি ক্লাস হয়েছিল, তারপর তো ক্লাস শেষ হয়ে যায়, দুপুরবেলা ক্লাস হয়, তারপর আমি দেখুন তালা চাবি তো আমি একটা হেড দেবো না, ওটা যে দায়িত্ব সে করেছে, কোনো রেজিস্টার মেনটেন করেন না, কি সেটা নার্সিং যিনি ব্লক নার্সিং আর কি সেটা বলতে পারবেন, এটা তো আমার কাজ নয় যে নার্সিং এর সিসি ক্যামেরা ছিল, ওখানে ঢোকার মুখে একটা সিসি ক্যামেরা ছিল, আর ক্যামেরা ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ এটা সিসি ক্যামেরা তো আমার পার্ট নয়, এটা হসপিটাল অথরিটি যারা অ্যাসিস্ট্যান্ট। সেমিনার রুমের ভেতরে না, সেমিনার রুমের ভেতরে যতদূর মনে হয় আমার ছিল না। এই সেমিনার রুমের তালা চাবি কে খুললো ওই তো বললাম, না আমি জানি না, সেটা এনকোয়ারিকে আমাকে বলবে, আমাকে বলছে না, এনকোয়ারি বলছে। সেমিনার রুম তো সাউন্ড প্রুফ মানে এখানে ফল সিলিং আছে, কিন্তু ভেতরে আওয়াজ হলে বাইরে তো আওয়াজ আসবে, মানে কি বলে একজন অভিভাবক একসঙ্গে এতগুলো জিনিস কিভাবে মিলে যে মারা গেছে সে তার অভিভাবক, আপনি ওই রুমে যদি কাউকে মারা হয়, যদি আর্তনাদ করে আওয়াজ কি গেট অবধি আসবে? আর যদি না এসে থাকে এই জিনিসটা আপনার সন্দেহ কিছু না, ব্যাপারটা হচ্ছে ওইটা ফল সিলিং বসানো আছে, ওটা এসি চলে, মানে রাত্রেবেলা এসি চালিয়েছিল কিনা আমি জানি না, এসি যদি চলে আর দরজাটা যদি ক্লোজ করা থাকে তাহলে শব্দ নাও আসতে পারে। আর ওদের যে বাকি যারা ডিউটিতে ছিল তাদেরটা আরেকটু পরে, মানে 10 ফুট 12 ফুট দূরে তাদের ঘর,
এবার সেই জন্য ওখানে দরজা বন্ধ থাকলে শব্দ কিন্তু নাও আসতে পারে, যেহেতু এসির একটা চলে তো 10 ফুট 12 ফুট তো খুব বেশি দূরে। না বলছি তো এসি চলে, দরজা বন্ধ নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। আমার মনে তো আপনাদের মনে সবার মনে যে প্রশ্ন সেই প্রশ্ন যে খুনি যিনি করেছেন যে তিনি যেন ধরা পড়েন এবং তার জন্য চরমতম শাস্তি হয়, তার জন্য চরম চাওয়া স্যার। হ্যাঁ এটাই চাওয়া, এটাই আমার বড় চাওয়া। এবং আমি বলছি আমি এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমি আছি। আমার জানার কাছ থেকে দেখেছেন তো একটা সুমিত রায়তাবাদার ছিল একদম কাছে, সুতরাং সুমিত রায়তাবাদার বলতে পারবে তার দেখে মৃত হয়ে আত্মহত্যা করতে গেলে কোনো একটা মাধ্যম লাগে, হয় সে সিলিং ফ্যান বা কিছু। Exactly. যদি কোনো মাধ্যমই না হয় আপনার কি মনে হয়েছে প্রাথমিকভাবে কোথাও ভয় পেয়ে গিয়ে কোনো কিছু লুকোনোর বা চাপানোর চেষ্টা করা হচ্ছিল? মানে কিসে? কোনো কিছু লুকানোর জন্য না। একটা আত্মহত্যার কথা বলে দেওয়া পরিবারকে। আত্মহত্যার ব্যাপার পরিবারকে কে বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার করেছেন। তিনি বলেছেন কি বলেছেন আমি তো জানি না, তা হ্যাঁ হতে পারে, তাহলে বাবা যদি বলে থাকে। কিন্তু আমি বাড়িতে কোনো ফোন করিনি, কারণ আমার তখন ফোন করার অবস্থা ছিল না। আমি অনেক কষ্টে ফোন মানে ওর কোনো কলিগের থেকে কোনো একটা ভাবে ফোন নাম্বারটা যখন মানে এই কি আধার কার্ডে যেটা থাকে সেটা তো থাকে যে নিজের ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দিয়ে তো তখন আমাদের মাথাটা ঠিক নেই যে সেটাতেই ফোন করতে যাচ্ছে, মানে ভেবেছিল সেটাতেই ফোন করবো। তখন ভাবলাম যে না সেটা তো তার ফোন নাম্বার, তাকে করে তো লাভ নেই, তখন বাড়ির ফোন নাম্বার। এবার ফোন নিয়ে করতে করতে কেউ একটা সেই ভিড়ের মধ্যে একটা ফোন নাম্বার দিয়েছিল এবং সেই ফোন থেকেই আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেছেন। এবার ফোন কে হ্যাঁ হ্যাঁ আমাদের তো ছাত্রী, তো আমাদের ছাত্রী থেকে চিনবো না, 2 বছর ধরে ছাত্রী। পড়াশোনা ভালো ছিলেন, ডাক্তার হিসেবে ভালো ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন। আমাদের অ্যাকচুয়ালি কি জানেন তো পিজিটিটা মানে একজন থিসিস গাইডের আন্ডারে থাকে আর কি। আমার থিসিস গাইডের আন্ডারে ও ছিল না, ও ছিল ডক্টর সুমিত রায়তাবাদের থিসিস মানে থিসিস গাইড ওনার আন্ডারে ছিলেন। কিন্তু আমাদের যখন ক্লাসগুলো হতো তখন একসঙ্গে হতো, সেই একসঙ্গে হয়ে আমি ওকে দেখেছি পড়াশোনা খুব ভালো ছিল, খুব ভালো ছিল পড়াশোনা, নো ডাউট পড়াশোনা ভালো ছিল এবং ও খুব সিনসিয়ার ছিল। ওই তো বললাম তো আমি যখন প্রথম এখানে যখন শোনার পর তখন 10:45 কি 10টার মধ্যে, তারপরে আমি এখানে আগে ছুটতে আসি, মানে ছুটতে এসে আমি ফোন কোনো কথা হয়নি, হয়েছে তো বলছি শুনুন না। তারপরে আমি ছুটতে আসি, এসেই সুমিতের ঘরে, সুমিতকে আমি দূর থেকে জিজ্ঞেস করি সুমিত কী হয়েছে। সুমিত তখন বললো দেখো, সুমিত মানে অ্যাসোসিয়েট প্রফেসর যিনি ওখানে ছিলেন সিনিয়রদের মধ্যে আর কি, তিনি তখন বলছেন দেখেছে, তিনি তখন দেখলো সুমিত এই অবস্থা। আমি বেশি দূর যেতে পারিনি, যাওয়ার পরে আমার তখন মনে হলো আগে আমার সুপার আর তখন সুমিত কিন্তু আমাকে অলরেডি যখন ফোন করেছিলাম, আমি যখন গাড়িতে ছিলাম বলেছিলাম আমি সুপার আর এমএসভিপি আর প্রিন্সিপাল দুজনকেই কিন্তু আমি জানিয়ে দিয়েছি আর লোকাল থানাকেও বলেছি। কিন্তু আমার তখন এই যে এইচওডি মনে হলো আমার একটা জানানো উচিত। আমি সঙ্গে সঙ্গে আবার প্রিন্সিপালকে ফোন করলাম, একই প্রিন্সিপাল আমাকে বলে হ্যাঁ আমি জানি, আমি শুনেছি, আমি আসছি। আর এমএসভিকে ফোন করেন, এমএসভি একই কথা বললেন। এই দুজন না 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 এটা তো বললেন না, এই ব্যাপারটা তো আমার করণীয় কিছু নেই এখানে, যেহেতু বড় ব্যাপার এগুলো প্রিন্সিপাল সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার তারাই দেখবে। ঠিক আছে এবার যাই। সেমিনার রুমটা কি রেস্টরুম হিসেবে ব্যবহার হতো রেগুলার? আমার জানা নেই সেমিনার রুম ব্যবহার হতে কিনা জানা নেই, কারণ একটা রেস্টরুম কখনো সেমিনার রুমে হতে পারে বলুন? যে সিকিউরিটি ল্যাক আছে, আপনি মানছেন যে সিকিউরিটি ল্যাক তো না থাকলে ঢুকে কি করে বলুন? বন্ধুরা দেখতেই পেলেন বর্তমান গোটা কলকাতা ছাড়াও বিভিন্ন দেশে এই বিষয়টি নিয়ে আন্দোলন থেকে অনেক হুঁশিয়ারি বার্তা দিচ্ছে ভারতের এই পশ্চিমবঙ্গকে। কেননা ডক্টর মমিতাকে যেভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, এমনকি তার শরীরে 113টি কামড়ের দাগ পাওয়া যায়, বুঝতেই পারছেন এটা কত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো যাই হোক, ইতিমধ্যে আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ, আর তাকে রিমান্ডে নিয়ে গিয়ে মারধরের মাধ্যমে এক এক করে তার সমস্ত তথ্য বের করে নিচ্ছে পুলিশ। তাছাড়াও ইতিমধ্যে নাকি এই মামলা তদন্ত করছে সিআইডি। তো আন্দোলনকারীদের একটাই বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না এই খুনিদের ফাঁসি হবে তারা আন্দোলন ছাড়বে না।